চলমান করোনা মহামারীর মধ্যেই দ্বিতীয় অর্থাৎ 2021-22 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবার কথা বলা হলেও বাজেটে বরাদ্দ পেয়েছে 5.4%, যা জিডিপির 1%-এরও কম। এবং বাজেটে বরাবরই উপেক্ষিত অবহেলিত স্বাস্থ্য খাতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, যে অপ্রতুল বরাদ্দ দেওয়া হয়, তারও বাস্তবায়ন করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। যেমনটি ঘটেছে গেল বাজেটেও, মহামারীর মধ্যেও ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাজেটে বরাদ্দের বেশিরভাগ অংশই খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। যতটুকু বা ব্যবহার করা যাচ্ছে তার মধ্যেও দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, প্রশাসনিক নানান দুর্বলতার কারণে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সুফল। সেই বাস্তবতায় এবারের বাজেট বরাদ্দ কেমন হলো, তার কতটা বাস্তবায়নযোগ্য, কি কি চ্যালেঞ্জ আছে এবং তা মোকাবেলার উপায়গুলো কি কি, এই আলোচনায় রাজখানু শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে। আর আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার শাফিউন নাহিন শিমুল, যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের খণ্ডকালীন অধ্যাপক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর, এবং যুক্ত আছেন বাংলাদেশ হেলথ ওয়াচের কনভেনার ডক্টর মুশতাক রাজা চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে। আমি ডক্টর শাফিউন নাহিন শিমুল, আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই, আজকে যেটি দেখছিলাম সর্বোচ্চ মৃত্যু দেখেছে বাংলাদেশ 119 জনের। আমরা তো দেখছি করোনা বাড়ছে, আবার একটু কমছে, আবার বাড়ছে, এইরকমটা চলছেই। সেক্ষেত্রে এবং 1.5 বছরের এই অভিজ্ঞতা আমাদের হয়ে গেল, প্রায় 1.5 বছর। সেক্ষেত্রে আর সরকারের একটা ভিন্ন বা বিকল্প কোনো পরিকল্পনা নজরে আসছে কিনা, সেটি বাস্তবায়নের জন্য যথেষ্ট বাজেট বরাদ্দ আছে কিনা? আপনাকে আসলে যে বিষয়টা, গত বছর যখন আমাদের এই বাজেটটা প্রকাশ করা হয় তার অল্প কিছুদিন আগে কোভিড এক্সপিরিয়েন্স হয়েছে, যার ফলে হয়তো বাজেটে ওইটার রিফ্লেকশন আমরা খুব বেশি দেখিনি। কিন্তু এই 1.5 বছরে শুধু আমরা কোভিড এর ধাক্কাই শুধু দেখেছি তা না, আমাদের স্বাস্থ্য খাতের যে অনেক দুর্বলতা সেগুলো কিন্তু ফুটে এসেছে। এবং আপনার স্বচ্ছতা বলেন, দুর্নীতি বলেন, এবং যে ডিসেন্ট্রালাইজ না হওয়া বলেন, অনেক ধরনের সমস্যা কিন্তু আমরা দেখেছি। সেটার রিফ্লেকশন অনুযায়ী বা সেটাকে মাথায় রেখে এই বাজেটে একটা দিক নির্দেশনা থাকবে, এটা সবারই প্রত্যাশা ছিল। এবং সেই বাজেটটা সেই প্রত্যাশা পূরণ করেছে কিনা সেটা বোঝার জন্য আমার মনে হয় বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এটা যে কেউ যারা স্বাস্থ্য খাত দেখেছে গত 1 বছর, করোনার এক্সপিরিয়েন্স যাদের হয়েছে, সেটা থেকেই বলা যায় যে মোটা দাগে যদি আমি বলি, না সেটা প্রতিফলিত হয়নি। বরঞ্চ আমার কাছে মনে হয় যে খুবই ট্রেডিশনাল একটা বাজেট দেওয়া হয়েছে। এবং এই বাজেটের যে কথাগুলো বারবার বলা হয় যে বরাদ্দ দিলেও যেহেতু খরচ করতে পারে না তাই বাজেট দেওয়া হয় না, আমার মনে হয় ওই জায়গাটায় হাত দেওয়া উচিত ছিল যে বরাদ্দ দিলে কেন খরচ করতে পারছে না, সেই জায়গাটাতে আমরা কোনো কাজ করেছি কিনা সেখানেও কোনো রিফ্লেকশন নাই। তা আমি মূল কথা বলবো যে যে বাজেট বরাদ্দ সেটা এনাফ না। এবং আমরা আরো রিফর্ম সহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল, সেই জায়গায় কিন্তু মানুষের একটা প্রত্যাশা ছিল, বাজেট সেটা রিফ্লেকশন হয়নি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর শাফিউন নাহিন শিমুল। আমি ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, আপনার কাছ থেকেও এটি জানতে চাই যে বরাদ্দ অপ্রতুল বুঝতে পারছি, এবং যা বরাদ্দ দেওয়া হয় তা বাস্তবায়ন যেটি করা যায় না সেটিও একটা বড় সমস্যা, এবং এটি দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা আমরা দেখছি যে যতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে তার বাস্তবায়ন করা যাচ্ছে না। এই স্বাস্থ্য বাজেট নিয়ে আগের দিনের অনুষ্ঠানে ডক্টর রওনক জাহান বলছিলেন যে সেই সক্ষমতাটা খরচ করার বা ব্যয় করার সেই সক্ষমতাটা দিন দিন আরো কমছে। সমস্যাগুলো চিহ্নিত থাকার পরেও এই সক্ষমতাটা কমছে কেন, এবং এটি বাড়ানোর উপায় কি, মানে কার্যকর করবার উপায় কি বাজেটটিকে? ধন্যবাদ আপনাকে। এটা সবসময়ের একটি কথা, বহু বছর ধরে এই কথাটা বলা হচ্ছে, বিশেষত অর্থ মন্ত্রণালয় বা অর্থমন্ত্রী এই কথাটি আমাদের শুনিয়ে আসেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু খরচ করতে পারে না তাহলে ওদেরকে টাকা দিয়ে কি হবে। এবারও বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও অর্থ সচিব কিন্তু এই একই কথা বলেছে। এখন সমস্যাটা কোথায় আমরা যদি ব্যাপারটা দেখার চেষ্টা করি, সেটা আর এর এর দায় দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতটুকু আর অন্য মন্ত্রণালয়ের কতটুকু। এখানে একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বাজেট বরাদ্দটাই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ যে দপ্তর এবং তার অধীনস্থ যে সমস্ত অফিস রয়েছে তাদের নির্বাহীদের কিন্তু বরাদ্দ দেওয়া মানেই সে জুলাইয়ের 1 তারিখ থেকে খরচ করতে পারবে না। জুলাইয়ের 1 তারিখ থেকে তো অর্থ বছর শুরু হয়, কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে সে কিন্তু খরচ করতে পারে না। তার কারণ হচ্ছে যে বরাদ্দ পত্র পেতে হয়, এবং বরাদ্দ পত্রটি আসে হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে, তারপর সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে স্বাস্থ্য অধিদপ্তর হয়ে এরকম ভাবে নামতে থাকে। সুতরাং এই বরাদ্দ পত্রটি কবে ইস্যু হচ্ছে সেটি হচ্ছে একটি ব্যাপার।
দুই নম্বর ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার প্রায়শই আমরা দেখি, এবং এই জিনিসগুলা অর্থমন্ত্রীর যে বাজেট বক্তৃতা দিয়েছেন সেটার পরিশিষ্টগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বলা হয় একটা বাজেট তিনটা ভাবে আমরা বাজেট দেখি। একটা হচ্ছে বাজেট, একটা হচ্ছে সংশোধিত বাজেট, যেটি এই বছর একটা সংশোধিত বাজেট হিসাবে অর্থমন্ত্রী বলেছেন। তারপরে 30শে জুন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু পরের বাজেটে ওনাকে যে আবার এইটা যতটুকু খরচ হলো সেটাকে কিন্তু আবার ওনাকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হয়। তাহলে আমরা এই তিনটার ভিতরে যদি পার্থক্য দেখি, বাজেট, সংশোধিত বাজেট আর অ্যাকচুয়াল যেটা খরচ হয়েছে, তাহলেই দেখা যাবে যে শুভঙ্করের ফাঁকিটা কত রয়েছে। আমি প্রায়শই যে কথাটা বলি, ধরুন আপনি আমাকে বললেন যে আপনাকে 100 টাকা দিব, তারপর আপনি আমাকে 80 টাকা দিলেন, আমি 80 টাকা খরচ করলাম, কিন্তু তারপর আপনি আমাকে বললেন যে তোমার বাজেট ছিল 100 টাকা, তুমি 80 টাকা খরচ করলে কেন? তুমি তো 20 খরচ করতে পারোনি, কিন্তু আপনি আমাকে দিয়েছেন কিন্তু 80 টাকা, 100 টাকা দেননি। এবং ব্যাপারটা আরো বোঝার জন্য যেটা দেখতে হবে যে এবার তো আমাদের ঘাটতি বাজেট, খেয়াল করে দেখেন অর্থমন্ত্রী তো বলেছেন ঘাটতি বাজেট, এবং 1/3 মতো ঘাটতি আমি যতটুকু মনে করতে পারি। এখন এই ঘাটতি তো অ্যাক্রস দ্য বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য তো আর উপরি বাজেট আসবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়কেও কমপক্ষে 1/3 ঘাটতি বাজেট বহন করতে হবে। আর যেগুলো অগ্রাধিকার প্রাপ্ত খাত আছে, সেতু, তারপর সড়ক ও জনপথ, বিদ্যুৎ, তাদের তো আর এই 1/3 ঘাটতি নিতে হবে না, তারা তো পুরাটাই নিবে। তাহলে কারোর জন্য এই ঘাটতি আরো বেশি হবে। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে বরাদ্দ দেওয়া হচ্ছে তার পুরা টাকাটা যে যোগান দিতে পারবে না, সেটি তো বাজেটের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে। জি, ডাক্তার মোহাম্মদ আব্দুস শুকুর, আপনার কাছ থেকে আরেকটু প্রশ্ন করি তাহলে, যে অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর কথা বলছেন, মানে মহামারীতেও বলা হচ্ছে স্বাস্থ্য খাত সর্বোচ্চ অগ্রাধিকার বা সর্বোচ্চ গুরুত্ব পাবে, সেটিও পাচ্ছে না স্বাস্থ্য খাত, এবারও গুরুত্ব পাবে না, অগ্রাধিকার পাবে না। এখন আমি একটা ম্যাটাফোর ব্যবহার করি, আমার একটা ছেলে আছে এবং একটি মেয়ে আছে, আমি দুজনকেই বলি যে তোমাদেরকে আমি খুব ভালোবাসি। তারপরে ঈদের সালামে দেওয়ার সময় আমি ছেলেটাকে দিলাম 100 টাকা আর মেয়েটাকে দিলাম 50 টাকা। মুখে বলছি কিন্তু দুজনকেই ভালোবাসি, কিন্তু মেয়েটাকে দেওয়ার সময় 50 টাকা দিলাম, ছেলেটাকে দিলাম 100 টাকা। গল্পটা কিন্তু এখান থেকে শুরু। এই অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতা দিয়েছেন সেটা শুরু করেছেন স্বাস্থ্য দিয়ে, কিন্তু বরাদ্দের সিংহভাগ কোথায় গেছে? আমরা যদি খাতওয়ারি বরাদ্দটা দেখি, এবছর না গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি। ঠিক আছে। আর এই যে সক্ষমতার যে গল্প শোনানো হচ্ছে, বাংলাদেশের কি জন্ম থেকে সক্ষমতা ছিল পদ্মা সেতু করার? সক্ষমতা তো অর্জন করেছে। আমাদের কি সক্ষমতা ছিল মেট্রো রেল করার? আমরা তো সক্ষমতা অর্জন করেছি। তাহলে স্বাস্থ্য খাত এটা অর্জন করতে পারছে না কেন? তার কারণ হচ্ছে স্বাস্থ্য খাত এটা যেন অর্জন করে সেরকম কোনো প্রত্যাশা বা আয়োজন নেই। আয়োজন থাকলে সবাই করতে পারবে, কেননা পদ্মা সেতুতেও তো বিদেশি বিশেষজ্ঞরা এসছেন, আমাদের লোকজন তো কাজ করছে। স্বাস্থ্য খাতের যদি ওরকম দরকার হয়, বিদেশি লোক এনে আমাদের লোকজন সাথে সাথে কাজ করবে। এখানেই হচ্ছে অগ্রাধিকারের কথাটি। অগ্রাধিকার যদি থাকে তাহলে বরাদ্দ হবে, খরচ হবে। ডাক্তার মোহাম্মদ আব্দুস শুকুর, জি, আপনার বক্তব্যটি আমার মনে স্পষ্ট হয়েছে। আমি আপনার বক্তব্য থেকে একটু যাই, ডক্টর মুশতাক রাজা চৌধুরীর কাছ থেকেও জানি যে সক্ষমতার এই যে ঘাটতি, এটি আসলে কাটানোর উপায় কি, এটি একটি প্রশ্ন। এবং এই যতটুকু খরচ হচ্ছে তার মধ্যে আমরা দেখছি দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে। আমরা তো দেখেছি সেই পর্দা কেলেঙ্কারি, যেটি খুব ভাইরাল হলো ঘটনাটা। তারপরে যা লাগে না তাও কেনা হচ্ছে, যা কেনা হচ্ছে তা ব্যবহার হচ্ছে না, ইত্যাদি নানান রকম বিষয় আমরা গণমাধ্যমে বিভিন্ন সময় খবর দেখি। সেই মানে বিষয়গুলোতে কেমন খরচ নষ্ট হয়ে যায়, কেমন ব্যয় এর পরিমাণ নষ্ট হয়ে যায়, এরকম কোনো গবেষণা আছে কিনা? কার্যকর খরচটা আসলে কতটুকু হয়, সাথে সাথে সেই সক্ষমতাটা বাড়ানোর উপায়, দুটি যদি একটু বলেন আপনি। ধন্যবাদ। আমার মনে হয় যে এই আপনার প্রশ্নের উত্তর দিতে হলে আমার জানতে হবে যে আমরা যে শুনি সবসময় যে বাস্তবায়ন হয় না, সেই বাস্তবায়ন না হওয়ার কারণগুলো কি আসলে, এবং এইটার উপর অনেক গবেষণা হয়েছে, যেমন এই ঢাকা ইউনিভার্সিটি করেছে, তারপরে সরকারের হেলথ ইকোনমিক্স ইউনিটও অনেকগুলো স্টাডি করেছে। তো এখান থেকে 4-5টা কারণ আছে। কিছু কিছু কারণ অলরেডি এখানে বলা হয়ে গেছে, যেমন দীর্ঘসূত্রিতা, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দেরি করে টাকা আসে ইত্যাদি। তাছাড়া যেটা দ্বিতীয় কারণ, ইম্পর্টেন্ট কারণ, সেটা হলো যে এই অর্থ মন্ত্রণালয় থেকে যে বাজেট প্রস্তাবনা যায়, সেই প্রস্তাবনাটা হলো এই অনেক ট্রেডিশনাল, যে কাইন্ড অফ এ ব্লু প্রিন্টের মতো, যে প্রতি বছরই একই জিনিসই যাচ্ছে, এবং হয়তো এই
এক বছর এটা পরের বছরে 2% 10% বাড়ায় দিচ্ছে, কিন্তু এই যে একটা নতুন করে একটা ভিশন যে আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমরা যদি আরো নেক্সট স্টেজে যেতে চাই অফ আওয়ার হেলথ সিস্টেম, সেটার জন্য যে জিনিসগুলো করার দরকার সেই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তার মধ্যে নাই। সেজন্য যে বাজেট প্রস্তাবনা যায় সেটা হলো পুরোনো ধরনের বাস্তবনা, এবং যেহেতু আমাদের নতুন ভিশন নাই সেজন্য আমরা এই নতুন করে হেলথ সিস্টেমটাকে আমরা চিন্তা করতে পারছি না। এখন আমরা বলি যে যেমন এই আমাদের প্রাইমারি হেলথ কেয়ারে লোকজন আমাদের ডাক্তাররা থাকে না। এখন কথা হলো যে ডাক্তাররা থাকে না, সেটা আমাদেরকে দেখতে হবে যে কেন ডাক্তাররা থাকে না, এবং সেটার জন্য তো আমাকে ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্ট কিন্তু নাই, নতুন করে চিন্তা ভাবনা মোটেই হচ্ছে না। তো এই জিনিসগুলো যদি না হয় যে আমাদের ভিশনটা ঠিক হয় এবং আমরা কি চাই আসলে আমাদের হেলথ সিস্টেমে, সেই হিসাবে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করা, আমাদের অ্যাকাউন্টেবিলিটি ঠিক করা, আমাদের গভর্নেন্স ঠিক করা, আমাদের প্রায়োরিটি ঠিক করা, সেটা এই প্রাইমারি হেলথ কেয়ারে কতটুকু যাবে, সেকেন্ডারিতে কত যাবে, এই জিনিসগুলো যদি আমরা ঠিক না করতে পারি এবং সেই হিসাবে আমরা যদি আমাদের এই মিনিস্ট্রির স্কিল এবং দক্ষতা না বাড়াতে পারি, তাহলে কিন্তু কোন সময় এটা অর্জিত হবে না। জি, নিশ্চয়ই দক্ষতা বাড়াতে কি করণীয় সেটি নিয়েও আমি কথা বলতে চাইবো, আপনাদের কাছ থেকে জানতে চাইবো। কিন্তু যে বরাদ্দের কথা আমি ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর আপনার কাছ থেকে আরেকটু এই বিষয়টা শুনি যে আপনি বলছিলেন বরাদ্দ বাস্তবায়নের নানা কারণগুলো আপনারা খুব সুন্দর উদাহরণ দিয়েও বুঝিয়ে বলছিলেন। সেখান থেকে আর একটা জায়গায় যদি দেখি স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে 1 টাকাও খরচ করতে পারছে না, এটি কেমন কথা হলো? আমাদের দেশে কি গবেষণা করার মতো বা ফান্ড পাওয়ার মতো গবেষক নেই? মানে গেল অর্থ বছরেও পারেনি, তার আগের অর্থ বছরেও 1 টাকাও খরচ হচ্ছে না কেন? এখন যে কথাটি আপনি বললেন, এই 100 কোটি টাকার গল্পটাই আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, আগের বছর অর্থমন্ত্রী বললেন যে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো গবেষণার জন্য। এটা তো অর্থমন্ত্রী বরাদ্দ দিলেন, কিন্তু এই টাকাটি কি করে খরচ হবে সেই নীতিমালা তৈরি করতে 6 মাসেরও অধিক লাগিয়ে দিল অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় যখন নীতিমালাটি তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিল, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা আবার পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এই জায়গাতে আমাদের কিছু অবজারভেশন আছে, তোমরা এটাকে রিভাইজ করো। এখন অর্থ মন্ত্রণালয় তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাইতে শেয়ানা, তারা তখন উত্তর দিল যে তোমরা যে প্রস্তাবনাটা দিচ্ছ, কিন্তু আমরা যে প্রস্তাবনাটা দিয়েছি এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে, তোমাদেরটা কি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন আছে? তখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে পিছু টান দিতে হলো, না আমাদের অর্থ। এই যে চালাচালি এইসব করতেই চলে গেল 8-9 মাস। তারপরে কিছুদিন আগে তারা প্রথম প্রস্তাবনা আহ্বান করেছে, যেটির তারিখ ছিল বোধহয় 23শে জুন, সেটি আবার বর্ধিত করে 1 জুলাই করেছে। তার মানে 1 বছর চলে গেল। কিন্তু আপনি দেখেন অর্থ মন্ত্রণালয়ের নীতিমালা তৈরি করতে, তার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একমত হতে, এবং এটা কোনো রকেট সায়েন্স ছিল না। একটি মিটিং করে 2 মন্ত্রণালয়ের লোকজন বসে 5 দিনে 7 দিনেই এই নীতিমালা তৈরি করে ফেলা যায়। এটিতে এমন কোনো আহামরি কিছু জিনিস আবিষ্কার হচ্ছে না। তাহলে খেয়াল করে দেখেন যে এই হচ্ছে 100 কোটি টাকার গল্প, যেটা আপনি বললেন। আমি সুনির্দিষ্টভাবে প্রক্রিয়াটাই বললাম, তাহলে বুঝতেই তো পারছেন যে এখানে যেটাকে দুষ্টজনেরা হয়তো বলবে আমলাতান্ত্রিক জটিলতা, তো সেই আমলাতান্ত্রিক জটিলতা যদি আমি নাও বলি, জটিলতা তো, এবং সেই জটিলতাটা তৈরি হয়েছে 2 মন্ত্রণালয়ের যারা কর্তা ব্যক্তি আছেন, যাদেরকে আমরা আমলা বলেই ডাকি, তারাই করেছেন। এখন যদি এইটার জন্য স্বাস্থ্য সেক্টরে যারা কাজ করেন তাদের উপর দায়ভার চলে আসে যে তোমরা তো গবেষণাই করতে পারো না, 100 কোটি টাকা দিয়েছি, খরচ করতে পারলে না। কিন্তু আপনি পেছনের গল্পটা যদি দেখেন, তাহলে তো গল্পটি যেটা বললাম সেটা তো দেখতেই পেলেন। এখন এই বছরও 100 কোটি টাকা দেওয়া হচ্ছে। এখন দেখা যাবে এই 100 কোটি টাকা কি করে খরচ হয়, এবং এটিও খরচ হবে না, আপনাকে আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি। তার কারণ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে এই টাকাটি যাবে। খেয়াল করে দেখেন, এখানে 2টো কমিটি করে দেওয়া আছে। একটি হচ্ছে প্রাথমিক বাছাই করার একটি কমিটি, আর একটি হচ্ছে ফাইনাল সিলেকশনের একটি কমিটি। এখন সেই কমিটির কম্পোজিশন যদি আপনি দেখেন,
আমি যেহেতু জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, আমি জনস্বাস্থ্যের লোক, আমি জনস্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করেছিলাম যে জনস্বাস্থ্যের কারা আছে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে খুবই একটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টাইপের একজন নিপসমের, তিনি এই প্রস্তাবটি বিচার বিশ্লেষণ করবেন। এখন নিপসমের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে হয়তো কমিউনিটি মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন বোঝে। আমি যদি তাকে হেলথ সেক্টরের রিফর্ম নিয়ে, হেলথ সেক্টরের সিস্টেম নিয়ে যেসব আলোচনা আমরা বলছি, বাজেট বাস্তবায়ন হচ্ছে না কি নিয়ে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি যদি তার কাছে একটা প্রস্তাবনা দিই, তিনি সেই প্রস্তাবনাটি কি করে মূল্যায়ন করবেন। তারপরে আর একটি ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই পুরো 100 কোটি টাকা খরচ করার জন্য যে সাচিবিক সহায়তা দেওয়ার কথা, সেই সাচিবিক সহায়তা দেওয়ার জন্য নিয়োজিত করা হচ্ছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল থেকে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল সম্পর্কে যারা জানেন তারা সবাই জানেন যে এই প্রতিষ্ঠানটির সক্ষমতা কতটুকু এবং এই প্রতিষ্ঠানটার 30, 40, 50 বছরের ইতিহাস কি। এখন 30, 40, 50 বছরের ইতিহাস যদি বলে যে এই প্রতিষ্ঠানটি 100 কোটি টাকা ডিসবার্স করার মতো সাচিবিক সক্ষমতা আছে, তাহলে আমার কোনো কথা নেই, কিন্তু ইতিহাস তো আমাদের তা বলে না, কিন্তু আমরা তার উপর ভরসা করছি। অনেক ধন্যবাদ। মানে আপনি একদমই আশাবাদী হতে পারছেন না, এতটুকু আমরা স্পষ্ট বুঝতে পারছি। ডক্টর শাফিউন নাহিন শিমুল, আপনি কি আশাবাদী হতে পারেন? এই বাস্তবতাগুলো তো আমরা শুনছিলাম ডক্টর মোহাম্মদ আব্দুস সবুরের কাছ থেকে। আশাবাদী হতে পারেন স্বাস্থ্য গবেষণায় আসলে বরাদ্দকৃত অর্থ খরচ করা সম্ভব হবে বা ব্যবহার করা সম্ভব হবে? হ্যাঁ, এখানে যে নীতিমালাটা আছে, এটা যদি আসলে যেটা করা যেতে পারে, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আরো অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ব্র্যাক আছে, যারা পাবলিক হেলথে মানে মানে ইন্টারন্যাশনালি রিনাউন্ড, তারা কিন্তু গভর্নমেন্ট ইজিলি এদের সাথে কোলাবোরেশন করে কিন্তু রিসার্চ গুলো করতে পারে। এবং আপনি দেখেন কিছু কোভিড এর সময় মাস্ক মানুষ কেন পরে না, আমরা জাস্ট বলে দিচ্ছি মূর্খ মানুষ, লোকজন কথা শুনে না, এই ধরনের কথা বলার তো কোনো মানে নাই। দেয়ার ইজ সামথিং বিহেভিয়ারাল রেসপন্স এখানে আছে, মানে রিস্ক কমিউনিকেশন আছে, এটা নিয়ে তো গবেষণা সরকার করছে না। এটা করলে হয়তো বেশি না, আপনি ধরেন 50 লাখ টাকা বা 1 কোটি টাকা বাজেট দিয়ে কিন্তু আপনি এরকম একটা সুন্দর গবেষণা করতে পারতেন, যেটার মানে সেটার যে সুফল, সেটা কিন্তু ব্যাপক একটা সুফল পাওয়া যেত। তো এরকম জাস্ট একটা এক্সাম্পল বললাম। ভ্যাকসিনের ক্ষেত্রেও আপনি ভ্যাকসিন আনলেই যে লোকজনকে ভ্যাকসিন দিতে পারবেন তার গ্যারান্টি কি? আমি কোনো গবেষণার অংশ হিসেবে না, যেহেতু আমার এই ফিল্ডে ইন্টারেস্ট আছে, আমি প্রায় 100 থেকে 200, 150 লোককে জিজ্ঞেস করেছি, রিক্সাওয়ালা এবং সিএনজি চালক, উবার ড্রাইভার, আমি এই পর্যন্ত কাউকে পাইনি যে ভ্যাকসিন দিয়েছে, এবং রেজিস্ট্রেশন করেছে, একজনও পাইনি। তার মানে ওই সেগমেন্টটা মোটেই ইন্টারেস্টেড না। আমরা যে ভ্যাকসিন আনলেই যে লোকজনকে দিতে পারবো তা কিন্তু না। তো এই জিনিসগুলো নিয়ে গবেষণা করা দরকার। এখন এই গবেষণাটা কারা করবে? সরকারের যারা প্রশাসনে আছেন, যারা মানে ধরেন মন্ত্রণালয়ে আছেন, তারা তো আসলে গবেষণার জন্য নিয়োজিত না। তাদের মধ্যে অনেক ইন্টেলেকচুয়াল বা মেরিটোরিয়াস পিপল, ট্যালেন্টেড পিপল আছেন, সেটা নিয়ে আমার কোনো ডাউট নাই, কিন্তু ওনারা তো গবেষণাটা মূল কাজ না। মূল কাজগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় আছে, গবেষণা প্রতিষ্ঠান আছে। আমার মনে হয় যদি সে কোলাবোরেশনটা করা যায় এবং করা উচিত, তাহলে বাজেটগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমরা মনে করি যে একদম প্রয়োজনীয় কিছু রিসার্চ কিন্তু আমরা করতে পারি, এবং সেটা করা উচিত বলে আমার মনে হয়। জি, অনেক ধন্যবাদ ডক্টর শাফিউন নাহিন চৌধুরী। যেটি আগের অংশে ডক্টর মোশতাক রাজা চৌধুরী শেষ করছিলেন, দক্ষতা বাড়ানোর যোগ্য জায়গায় বা সঠিক জায়গায় যোগ্য ব্যক্তিকে দেওয়াটার একটা ঘাটতি বলে মনে হচ্ছে। পরের অংশে একটু আলোচনা করতে চাই এই প্রসঙ্গেও। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আগের অংশে ডক্টর মোশতাক রাজা চৌধুরী আপনি দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছিলেন। আমরা এটি বুঝতে পারছিলাম আলোচনায় যে যোগ্য জায়গায় বা সঠিক জায়গায় যোগ্য ব্যক্তি অভাব একটা পরিলক্ষিত হচ্ছে। এবং তারপরে আমরা আগের যে দুদিন স্বাস্থ্য বাজেট নিয়ে কথা বলেছি, এর আগেও একই রকম আলোচনায়, তখন যে বিষয়টি উঠে এসেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে ঘন ঘন বদলি, যে একটা দুর্নীতির অভিযোগ বা যে কোনো একটা অভিযোগ আসা মাত্রই বদলি হয়ে যাচ্ছে, দক্ষতা অর্জন করতে করতেই সেই পদ থেকে সরে যাচ্ছেন তারা। আসলে এই দক্ষ জনবল তৈরি করতে কি পরামর্শ দিবেন? কিভাবে দক্ষতা অর্জন করা যায়? আমাকে বলছেন? জি, আপনাকে বলছি ডক্টর মোশতাক রাজা। জি, তো আমার মনে হচ্ছে দক্ষতার ব্যাপারে আমরা যদি চিন্তা করতে হবে, তাহলে চিন্তা করতে হবে যে আমাদের, শোনা যাচ্ছে? একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল দিকগুলো কি আসলে। এবং এবং একটা দুর্বল দিক আমরা জানি, সেটা হলো যে ম্যানেজমেন্ট এবং গভর্নেন্স বা সুশাসন। তো এই দুইটা জায়গায় যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমরা দেখি যে আসলে এই আমাদের যে হেলথ হিউম্যান রিসোর্স আছে, তাদেরকে আমরা ঠিক মতো
ব্যবহার করতে পারছি না। এবং এবং দেখা যায় যে একটা সার্ভেতে দেখা যাচ্ছে যে যেখানে ডাক্তারদের 24 আওয়ার্স থাকার কথা, সেখানে অনলি 39% হেলথ হেলথ ফেসিলিটি আছে যেখানে ডাক্তারদের পাওয়া যায় এই 24/7। তো এই যে ম্যানেজমেন্টের সমস্যাগুলা, এই যে এইগুলা যদি আমরা ক্যাপাসিটি না বাড়াতে পারি, তাহলে আসলে আমার মনে হয় না যে আমরা ঠিকমতো এই হেলথ সিস্টেম রিফর্ম আমরা করতে পারবো বলে। আরেকটা ব্যাপার হলো যে আমাদের যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটি আমাদের গ্রামে থাকে 70% লোক, এবং তারা এই প্রাথমিক স্বাস্থ্য যে কাজগুলো আছে, যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন হেলথ সেন্টার, কমিউনিটি হসপিটাল, এগুলো ইউজ করে আমাদের দেশের 70% লোক। কিন্তু আমাদের বাজেটের অনলি 25% বাজেট অ্যালোকেট করা হয় এই প্রাইমারি হেলথ কেয়ারে। সেখানে আমরা আসলে প্রায়োরিটিটা ঠিক মতো আমরা ধরতে পারছি না। তো এই যে অ্যালোকেশন গুলার এই যে প্রায়োরিটি গুলা সেট করার জন্য যে দক্ষতা দরকার, যে ইনফরমেশন দরকার, যে নলেজ দরকার, সেই জিনিসটা কিন্তু প্রচুর ঘাটতি রয়ে গেছে। এবং আগেরবার আমরা আলাপ করছিলাম যে এই গবেষণার ব্যাপারটা, তো গবেষণার ব্যাপারেও আমাদের যে সরকারি পর্যায়ে অনেকগুলা ইনস্টিটিউশন আছে যাদের কাজ হলো ইয়ে করা, গবেষণা করা। কিন্তু আমরা দেখছি যে এই যে কোভিডের একটা মহামারী হচ্ছে, তো সেখানে ওই ইনস্টিটিউশন গুলার কিন্তু তেমন কোনো ইয়ে নাই, রোল নাই আসলে। এবং একটা কারণ সেটা হলো যে সেখানে ক্যাপাসিটির অভাব আছে। কারা ইয়ে করবে, রিসার্চ করবে, কি ধরনের রিসার্চ করবে, এই ধরনের আমার যে লোকের অনেক অভাব আছে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মোশতাক রাজা চৌধুরী। ডক্টর শাফিউন নাহিন শিবুল, আপনার কাছ থেকে একটু এই বিষয়ে আর একটু জানতে চাই যে দক্ষতা বাড়ানোর জন্য শিক্ষা, প্রশিক্ষণ, এই বিষয়গুলো খুবই জরুরি। যদি একদম প্রাথমিক থেকে শুরু করে মানে উপরের দিকেও যাই, সেই শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কেমন বরাদ্দ আছে বাজেটে, বা যথেষ্ট বরাদ্দ আছে বলে মনে করেন? প্রশিক্ষণের চেয়ে আমার কাছে মনে হয় যেটা বড় ইস্যু সেটা হলো যে আপনি স্বাস্থ্য খাতে যারা আছেন, আপনার দুই ধরনের লোক আছেন, যারা আসলে সরাসরি হয়তো মেডিকেল কলেজে প্রফেসর ছিলেন বা ওনারা খুবই ভালো চিকিৎসক, আন্তর্জাতিক মানের চিকিৎসক, কিন্তু হেলথ সিস্টেম, হেলথ পলিসি, হেলথ ফাইন্যান্সিং কিন্তু মানে ডাক্তারি না। এই ডিফারেন্সটা কিন্তু আছে, যার ফলে দেখা যাচ্ছে ওনারা যখন আসছেন, ওনারা যেহেতু ওইটাতে অভ্যস্ত না, একটু শিখতে সময় নিচ্ছেন, তার মধ্যে দেখা যাচ্ছে এক্সিস্টিং যে হিউম্যান রিসোর্স তাদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন। এটা একটা দিক। আরেকটা গ্রুপ আছেন যারা হচ্ছেন প্রশাসন থেকে আসেন, যারা স্বাস্থ্য সম্বন্ধে ভালো বুঝেন না। তো এই যে একটা মিসম্যাচ, আমি বলবো যে রাইট পিপল রাইট জায়গায় না থাকার কারণে দেখা যাচ্ছে যারা এক্সিস্টিং হিউম্যান রিসোর্স আছে, যারা হয়তো মানে একদম নিচের লেভেলে তারা আছে, তাদের উপর কিন্তু নির্ভরশীল হয়ে যাচ্ছে। এবং সেই কারণে আপনি দেখেছেন যে অনেকগুলো দুর্নীতি থেকে কিন্তু টপ কোনো কারো নাম আমরা পাইনি। আপনি দেখেছেন খুবই যারা নিম্ন শ্রেণী জবে আছেন তারাই কিন্তু বেশি জড়িত, কারণ তারা অনেকদিন ওখানে আছেন, তারা এরকম ফাঁকফোকর ভালো জানেন, সিস্টেম ভালো জানেন। এবং যারা আমাদের প্রফেসর সাহেবরা এখানে যেখানে যান, খুবই ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ আর ভালো প্রশাসক কিন্তু এক জিনিস না। তো এই জায়গাটা একটা মনে হয় গ্যাপ আছে, এবং সেই কারণেই যে শুরু থেকে একটা হিউম্যান রিসোর্স তৈরি করা, যেমন ধরেন সরকার যদি শুরু থেকে হেলথ সিস্টেমের মনোযোগী হয়, এবং যারা পাবলিক হেলথে স্পেশালিস্ট তাদেরকে যদি শুরু থেকে ট্রেন করে ওই উপরের পজিশনে নেওয়া হয়, তারা কিন্তু তারা হেলথ সিস্টেমটাও বুঝবে, তাদের এই ফাইন্যান্সিং জ্ঞানটাও হবে। এবং এই যে বললাম যে অনেক ধরনের লুপহোলস আছে, খুবই অনেস্ট লোক কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু ফেসে যাচ্ছে, কারণ তার নিচে যারা তারা হয়তো তাকে বুঝিয়ে অনেক ভুল কাজ করছে, ওইগুলা কিন্তু হবে না। তা ট্রেনিং অবশ্যই দরকার আছে, এবং সেই জায়গাটায় যেটা আমরা দেখেছি একটু বলে নিই, যেমন করোনা যেমন অনেক অ্যাসিমটোটিক থাকে, আমাদের এই স্বাস্থ্য খাতের দুর্নীতিটাও এতদিন অ্যাসিমটোটিক ছিল, করোনা এসে সিমটমটা দিয়ে দিয়েছে। কিন্তু আমরা সেটার জন্য যে উদ্যোগ দরকার, সিমটোমেটিক হলে যে আপনার চিকিৎসা লাগবে, করোনার জন্য অনেকে করে না। আমার মনে হয় স্বাস্থ্য খাতের জন্য আমরা এই বাজেটে সেই দিক নির্দেশনাটা পাইনি, সেই জায়গাটাই হলো যে মনে হয় আফসোসের জায়গাটা। আমি জায়গাতে থামছি, ধন্যবাদ। জি, আরেকটু জানতে চাই যে এই স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে জনসম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজন মনে করেন কিনা, বা জনসম্পৃক্ততার প্রয়োজন মনে করেন কিনা? সেটা তো অবশ্যই। আপনি পাবলিক, যেহেতু এটা পাবলিক ওয়ার্কস, মানে পাবলিক ফেসিলিটিস বলতে পারেন বা পাবলিক অ্যাক্টিভিটিস,
সেটা যতটা সস্তা, আপনার ফ্রি ফ্লো অফ ইনফরমেশন দিতে হবে। এখন যেটা হচ্ছে, আমি সুযোগ পেলে যেসব জায়গায় বলি যে আমরা সরকারের কাছ থেকে কোনো তথ্য পেতে হলে আমাদের ধর্ণা দিতে হয়। আমার মনে হয় জিনিসটা এভাবে হওয়া উচিত, আমরা সরকারের কাছে তথ্য চাইবো, সরকার যদি দিতে না চায় সে ব্যাখ্যা দিবে কেন দিতে পারবে না, কিন্তু আমাদের কিন্তু ব্যাখ্যা দিতে হয় কেন আমি এটা চাই। এটা কিন্তু হওয়া উচিত না। এটা পাবলিক রিসোর্স, পাবলিক ফান্ড, পাবলিক ফান্ডে চলছে। তথ্যগুলো যদি প্রবাহটা স্বচ্ছ করা যায়, সহজ করা যায়, আমার কাছে মনে হয় অনেক দুর্নীতি কমে যাবে। আপনি দেখেছেন যে পত্র পত্রিকা থেকে শুরু করে আপনাদের মিডিয়া থেকে যেখানে আসছে, যেই বাজেট গুলা বা যেই ডিপিপি গুলাতে মানুষ অ্যাক্সেস করতে পেরেছে, ওখানে কিন্তু সেই ঠিকই ফাঁকফোকর গুলা বেড়ে গেছে। একটা মাস্কের দাম এত ধরা হয়েছে এগুলো। তো যত ফ্রি ফ্লো অফ ইনফরমেশন করেন, আমার কাছে মনে হয় এই জবাবদিহিতাটা নিশ্চিত করা যাবে। কমিউনিটি একদম এনগেজমেন্ট স্পষ্ট। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার শাফিউল নাহিন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর আপনার কাছ থেকেও একটু এটি মানে এই প্রসঙ্গে যদি আপনিও কিছু যোগ করেন, সাথে সাথে আরো একটা প্রশ্নও করতে চাই। আপনি আগের অংশ যেটি বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের একটা সমন্বয়হীনতাই বলা চলে। এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা বা সমন্বয়ের অভাব যেটি বলি না কেন, সেটির দূরীকরণের আপনার পরামর্শ কি? মানে সেটি কি দূর করা সম্ভব না? দুটো প্রশ্ন আমি একটা একটা করে উত্তর দিই। প্রথম হচ্ছে সক্ষমতার গল্প, ঠিক আছে? এখন যেটা ডক্টর শিমুল কিছুটা বলেছেন, সেই জায়গাটাতে আমরা আসি। উদাহরণ দিয়ে কথা বলি। যখন আগেকার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করতে বাধ্য হলেন বিভিন্ন অভিযোগের মুখে, তখন কাকে এনে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বসালাম? যিনি কখনো প্রশাসনে কাজ করেননি সারা জীবনে, উনি সার্জারির একজন প্রফেসর, ঠিক আছে? উনাকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করে দিলাম, যেটা করতে পারেন না। মানে নিয়ম কানুন ন্যূনতম ভাবেও তো মানতে হবে। একটা রিক্রুটমেন্ট রুল বলে, নিয়োগ বিধি বলে একটা কথা আছে। সেই নিয়োগ বিধিতে পরিষ্কার বলা আছে যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হতে গেলে তাকে কি কি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। যে সমস্ত প্রফেসররা আসবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়ে, তাদের ন্যূনতম মেডিকেল কলেজের প্রিন্সিপালগিরি করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবেই সেটি অবদমিত করা হলো। আপনি ডাইরেক্টর দিকে তাকিয়ে দেখেন, যতগুলো ডিরেক্টর আছে, যেটা ডক্টর শিমুল বলছিলেন, দুজন এডিজি, দুজন হচ্ছে দুটা প্রফেসর, একটা বায়োকেমিস্ট্রি প্রফেসর, একটা, তারা খুব ভালো শিক্ষক, সারা জীবনে শিক্ষকতা করেছেন, কিন্তু প্রশাসনিক কাজ তো কখনো করেননি। এসে দুই এডিজির ঘরে দুজন বসে গেল। পরিচালক, প্রত্যেকটা রিক্রুটমেন্ট রুলসে বলা আছে, কিন্তু একমাত্র মেডিকেল এডুকেশনের পরিচালক আসতে পারবেন প্রফেসর যদি তার প্রিন্সিপালের অভিজ্ঞতা থাকে। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর এই জিনিসগুলো মানা হচ্ছে না। প্রফেসর হলে সে এসে ডাইরেক্টরের চেয়ারে বসে যেতে পারে। আগের এক সচিবকে একদিন আফসোস করে বলতে শুনলাম এক মিটিং এ, যে লাভটা কি হলো? আপনাকে প্রফেসর বানাতে তো আমার 25-30 বছর লেগেছে, এখন আপনি ডিরেক্টর হওয়াতে আমি আপনার কাছ থেকে প্রফেসরের সেবাটাও পেলাম না, আর ডিরেক্টর হিসেবেও যে খুব ভালো করছেন তাও তো দেখছি না। তো গল্পটা হলো এখানে। আর একটা জায়গাতে আমরা সমাধান খোঁজার চেষ্টা করেছি, সেটা আমরা মনে করেছি যে মিলিটারি হচ্ছে সবকিছু সমাধান দিতে পারে। তো আমরা সব ব্রিগেডিয়ার জেনারেল এনে মেডিকেল কলেজগুলোতে বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম। লাভ কি হলো? সেন্ট্রাল মেডিকেল স্টোরের যে দুর্নীতির মহা অভিযোগ নিয়ে যে ভদ্রলোককে বিদায় নিতে হলো, তিনি তো একজন ব্রিগেডিয়ার জেনারেলই ছিলেন। আনফরচুনেটলি ভদ্রলোক মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত করুন। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল যে সব সমস্যার সমাধান দেয় না, তা তো আমরা হাতে নাতেই দেখলাম। এখন সমস্যা হচ্ছে কি, যে এই যে, এবং যেটা ডক্টর শিমুল বললেন, তাহলে এই যে প্রফেসর সাহেবরা এসে যখন বসলেন, জীবনে কখনো কিছু বোঝেইনি, তখন তারা এই আফজাল, এই মালেক, এই আখতার, এই মুন্সি, এদের উপর নির্ভরশীল হয়ে পড়েন, এবং সে গল্প তো আমরা দেখেছি। আর যেটা মন্ত্রণালয়ে দেখেন, এই যে কোভিড, আমি তাহলে একটু পরে বিরতির পরে আসি ডাক্তার আব্দুস সবুর, তাহলে একটু ভালো মতো শুনতে পারবো। একটা বিরতির পরে আপনি এই অংশটুকু শুনবো। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপি ইস্পাত বিদ্যুৎ রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, আপনি যে প্রসঙ্গটি বলছিলেন, মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা কাটানোর উপায় প্রসঙ্গে হয়তো বলতে শুরু করছিলেন, কিন্তু আপনি যে প্রসঙ্গটি স্পষ্ট করলেন, সেখান থেকে একটা প্রশ্ন না করেই পাচ্ছি না, যে পদায়িত যারা বিভিন্ন জায়গায় হয়েছেন, প্রত্যেকেই যোগ্য হওয়া সত্ত্বেও বেঠিক জায়গায় পদায়িত হওয়ার কারণে আমরা তাদের কাছ থেকে প্রত্যাশিত সার্ভিসটা বা সেবাটা পাচ্ছি না। এখানে আসলে এই সমস্যাটা দূর করার উপায় কি? সরকার তো বলছে সরকার আন্তরিক। এখানে হচ্ছে যে যথাযথ ব্যক্তির যে অভাব আছে সেটি তো মনে করার কোনো কারণ নাই।
10-12 হাজারের ক্যাডার পজিশন হচ্ছে বিসিএস হেলথ ক্যাডারে, আপনার সব মানে 500-600 মানুষ হলে পারে। আমার 464টি উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, 64টা সিভিল সার্জন, 8টা ডিভিশনাল ডিরেক্টর আর ডিজি অফিসের 12-14টা ডিরেক্টর। এই মানুষগুলোই তো আমার লাগবে পুরো প্রশাসন চালাতে। 12-14 হাজার ক্যাডারের অফিসারের ভিতরে এই যে মানুষ নেই এটা মনে করার কারণ নাই, কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি লোক বাছাই করেন অন্য ক্রাইটেরিয়াতে, মানে যেটি হচ্ছে তার সক্ষমতা না, আনুগত্যের ব্যাপার, এবং কিসের প্রতি আনুগত্য সেটি আর হয়তো স্পষ্ট করে বলা দরকার নেই, তখন আপনি তো এই ধরনের লোকই পাবেন। এবং যারা এইভাবে পদে আসে, চেন অফ কমান্ড বলে তো কিছু নেই। আর এক জায়গাতে কোন জায়গাতে শুনছিলাম যে লাইন ডিরেক্টর হচ্ছেন বড় ভাই, তার ছোট ভাই হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার, তার ছোট ভাই হচ্ছে ডিপিএম, তো সব ভাইদের কারবার। সুতরাং এখানে তো ভাই ছাড়া তো আর কিছু চলে না। সুতরাং নিয়ম শৃঙ্খলা বলে কিছু আছে এটি মনে করার কিছু নেই। যোগ্য লোক আছে, যোগ্য লোক পদায়িত হয় না। কেন হয় না সেটিও আমরা জানি। আপনি সমন্বয়হীনতার যে প্রসঙ্গটি আসছিলেন, আমি 2 মিনিটে শেষ করি বা 1.5 মিনিটে। সেটি হচ্ছে যে দুঃখজনকভাবে এটা সত্যি যে আর যাই হোক আমাদের স্বাস্থ্যমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রিসভার ভিতরে খুব বেশি ওয়েট বহন করেন না। আপনি চিন্তা করেন একটা ক্যাবিনেট মিটিং এর কথা চিন্তা করেন, সেই ক্যাবিনেট মিটিং এ আমাদের অর্থমন্ত্রী যে ওয়েট নিয়ে কথা বলবে, আমার স্বাস্থ্যমন্ত্রী তো সে ওয়েট নিয়ে কথা বলতে পারবেন না। হ্যাঁ পারতেন যখন মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। সুতরাং আমাদের পলিটিক্যাল ওয়েটেজের একটা ব্যাপার আছে যে কে কতটা জোর দিয়ে কথা বলতে পারে। একই গল্প চলে আসে আমাদের সচিবালয়ের ক্ষেত্রে যখন মিটিং হয়। আপনি গত 1.5 বছরে যদি 3টা সচিব বদলান, তাহলে সেই সচিব তো স্থিতি হতে পারবে না, ও কথা বলবে কোন জোর নিয়ে। অধিদপ্তরের মহাপরিচালক যদি এমন একটা মানুষকে করেন যার কোনো ধারণাই নেই অধিদপ্তরের কাজকর্ম সম্পর্কে, সে কোঅর্ডিনেশন মিটিং এ গিয়ে কিভাবে কথা বলবে? ফলে ওই একই গল্প। আপনার যদি ঠিক মতো মানুষগুলো আমাদের না থাকে, সমন্বয় তো মানুষের সাথে মানুষেরই সমন্বয় হবে, মানুষই তো মানুষের কাছ থেকে কাজ আদায় করে নেবে বলবে। শেষ করি উদাহরণটা দিয়ে, চাঁপাইনবাবগঞ্জের উদাহরণ। সিভিল সার্জন সাহেব 7 থেকে 10 দিন আগে থেকে চিল্লাচ্ছেন লকডাউন দিতে হবে, লকডাউন দিতে হবে, লকডাউন দিতে হবে। ডিসি মহোদয় এসে 11 দিন পরে লকডাউন দিল। চাঁপাইনবাবগঞ্জের অবস্থা কি আমরা দেখছি। ডিসি কে যখন মিডিয়া জিজ্ঞাসা করলো যে আপনি 11 দিন পরে দিলেন কেন, উনার উত্তর হলো একটা কমিটি তো আছে, কমিটির সবার সাথে তো আলাপ আলোচনা করেই করতে হবে। যতক্ষণ ডিসি মহোদয় কনভিন্স না হবেন, সিভিল সার্জন চিল্লিও কোনো কাজ করতে পারেন না। এটাই হচ্ছে একটা সামগ্রিক চিত্রের। এই সমস্যার সমাধান কোথায়? আমাদের এক দর্শক টিআইএম জাদিদ অনেকগুলো মন্তব্যের মধ্যে একটা কথা বারবার বলছেন, শস্যের মধ্যেই ভূত। আমি সময় আর খুব বেশি নাই, আমি ডক্টর মোশতাক রাজা চৌধুরী আপনার কাছ থেকেও আপনার এই স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে একটা পরামর্শ জানতে চাই। সরকারি স্বাস্থ্য খাতের কি অবস্থা, বেসরকারি খাতের কি অবস্থা, মনিটরিং এর জায়গাটাও যদি বলেন। আসলে আমরা এখন কোভিড টাইম পাস করছি, কিন্তু আমার মতে আমাদের স্বাস্থ্যের জন্য এখন একটা খুব ভালো সময়, কারণ সবাই স্বাস্থ্য নিয়ে কথা বলছে। অর্থনীতিবিদরা বলছে, তারপরে এই পলিটিশিয়ানরা বলছে, আর স্বাস্থ্যের এবং আপনারাও তো বলছেনই। তো এখন কথা হলো যে সব সংকটেরই একটা ভালো দিক থাকে। এখন কথা হলো যে আমরা এই যে এখন একটা সংকটের মধ্যে আছি, এখন আমাদের চ্যালেঞ্জ হলো যে এই সংকটটাকে আমরা কিভাবে ভবিষ্যতে বেটার হেলথ সিস্টেমের জন্য আমরা ইউজ করতে পারি। এবং আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন সময়, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ব্রিটেন এবং ইউরোপে তারা তাদের এই ইয়ের মধ্যেই, ধ্বংসাবশেষের মধ্যেই তাদের হেলথ সিস্টেমটা তৈরি করেছে। তারপরে রুয়ান্ডার ওই যে গণহত্যার পরে তারা ইউনিভার্সাল হেলথ কভারেজ করেছে। তো এখন কথা হলো যে আমাদের একটা সুযোগ আসছে, আসলে আমরা আমাদের হেলথ সিস্টেমটাকে পুরোপুরি একটা রিফর্ম করা, যার মাধ্যমে আমরা যেমন অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো, সেটা করতে গিয়ে আমাদের সিস্টেমটাকে পারচেজার প্রোভাইডার যে স্প্লিটটা আছে ওইটা স্প্লিট করা, 2 ভাগে ভাগ করা, যার মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। আমার মনে হয় যে আমরা সুশাসনের কথা বলছি, সেই সুশাসন বা ম্যানেজমেন্টটা ইমপ্রুভ করা, আমাদের রিসার্চ ক্যাপাসিটি বাড়ানো, এবং যেটা বেশি দরকার সেটা হলো যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের যে ইনভেস্টমেন্টটা সেটা বাড়ানো দরকার।
এবং সেটা করতে গিয়ে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ যেটা বলা হয় ইউএসসি, সেদিকে আমাদেরকে এগোতে হবে। এবং লাস্ট যেটা বলবো আমি, সেটা হলো যে এইসব করার জন্য যেটা দরকার সেটা হলো যে সরকারের এই এই পুরোপুরি পলিটিক্যাল কমিটমেন্ট, এবং এবং সেটার জন্য দরকার যে একটা হেলথ কমিশন তৈরি করা, যাদের কাজ হবে যে এই যে রিফর্মের কথা আমরা বলছি, সেই রিফর্মটা যেন আমরা ঠিক জি, করতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক রাজা চৌধুরী। ডক্টর শাফিউন নাহিন। হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা ফাইনালি সামারি যেটা করব, যে আমরা যে কথাটা বারবার আসছে, আমরা বাজেটে বরাদ্দ যথেষ্ট না, আমরা অনেক যথেষ্ট করছি না, আমাদের অনেক কিছু করার আছে। আপনাদের নগর স্বাস্থ্যের অবস্থা ভালো না, আমাদের মেন্টাল হেলথে ইনভেস্টমেন্ট কম, আমাদের নিউট্রিশনে ইনভেস্টমেন্ট কম। তাহলে আপনি নতুন নতুন অ্যাক্টিভিটিস নিলে কিন্তু আপনি বাজেট বাড়াতে পারছেন। প্লাস আমাদের সক্ষমতার কথাগুলো বলছি, যে বাজেট যেটা আছে যদি রিডিস্ট্রিবিউশন করা যায়, তাহলে কিন্তু বাজেট বরাদ্দর যে যা থাকে সেটা খরচ করা যেতে পারে। ফাইনালি যে কথাটা বলবো, যে হেলথের যে প্রবলেম গুলো আছে এগুলো নিয়ে একটা হেলথ কমিশন গঠন করা দরকার, যাতে আমরা সেই প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে পারি এবং সে অনুযায়ী অ্যাকশন নিতে পারি। আমাদের মনে হয় সেই অভিষ্ট লক্ষ্যেই আমাদের মানে যাত্রা হওয়া উচিত। তো এটাই আমার মানে মোটামুটি সামারি। জি, একটা লাইনে যদি একটু বলেন, হেলথ ইন্স্যুরেন্সের কথা আমরা বেশ অনেকদিন ধরেই শুনছি, সেটিরও কতটুকু অগ্রগতি, মানে প্রাথমিক স্বাস্থ্য সেবা দারিদ্র মানুষের জন্য একটা ব্যবস্থাপনার কথা তো শুনছি না। হ্যাঁ, কিছু পাইলটিং আছে, বাট সেটা মেসিভ স্কেলে হচ্ছে না, এবং সেটা কিছু ব্যক্তি পর্যায়ে বা গ্রুপ ইন্স্যুরেন্স এগুলো কিছু আছে, বাট সেটার জন্য যে পরিমাণ আপনি ক্যাপাসিটি দরকার, এবং সবচেয়ে বড় কথা এই ইন্স্যুরেন্সটা দিবে কে, আমাদের জন্য যে সেই রকম ইন্স্যুরেন্স কোম্পানি আছে কিনা সেগুলো কিন্তু দেখার বিষয় আছে। তো ইন্স্যুরেন্সের জাম্প করলেই প্রবলেম সলভ তা না, আমার কাছে মনে হয় টোটাল যে কম্প্রিহেন্সিভ একটা রিকোয়ারমেন্ট সেই জায়গাটাও আমাদের গ্যাপ আছে। শুধু মানে ইন্স্যুরেন্স ইজ নট দ্য সলিউশন, এটা প্যানেশিয়া না, এটা একটা ওয়ান অফ দ্য ওয়ে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার শাফিউন নাহিন শিমুল, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর, এবং অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক রাজা চৌধুরী, আপনাদের তিনজনকেই, এবং ধন্যবাদ দর্শক আপনাদের যারা এতক্ষণ ধরে সাথে আছেন, আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।